ট্রাম্পের শুল্ক নীতিতে টালমাটাল বিশ্ব অর্থনীতি। 2 দিনে $5 লাখ কোটি মূলধন হারালো মার্কিন পুঁজি বাজার। করোনার পর সর্বনিম্ন জ্বালানি তেলের দাম। চাপ সামলাতে বাংলাদেশি রপ্তানিকারকদের সতর্ক থাকার পরামর্শ। ইমিডিয়েট যেই প্রেসারটা আমাদের উপর আসবে সেটা হচ্ছে প্রাইস প্রেসার। সুবিধা নেওয়ারও সুযোগ আছে যদি আমরা ভালোভাবে এটা নেগোসিয়েশন করতে পারি। বাংলাদেশের উপরে যেটা চাপানো হয়েছে এটা খুবই অন্যায্য হয়েছে তুলনামূলক বিচারে। এখন আমাদেরকে একটা হয়তো সুযোগ আছে দ্বিপাক্ষিক আলাপ আলোচনা করার। মার্কিন শুল্ক আরোপ ইস্যুতে কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক। অন্যান্য উপদেষ্টা সহ যোগ দেবেন বিশেষজ্ঞরাও। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ইউনূস মোদি বৈঠকে ঢাকা দিল্লির সম্পর্কে নতুন অধ্যায় শুরুর আশা। আন্তর্জাতিক আইন মেনে বিচার হলে শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য হবে ভারত, মত সাবেক রাষ্ট্রদূতের। রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা। মিয়ানমার ইতিবাচক সাড়া দিলেও নিরাপত্তা নিশ্চিতে বহুপক্ষীয় আলোচনা পরামর্শ বিশ্লেষকদের। দ্রুত সমাধান চান আশ্রিতরা। দীর্ঘ ছুটির পর কাল খুলছে অফিস আদালত। উদযাপন শেষে শহরমুখী মানুষ। বাস, ট্রেন, লঞ্চে চাপ থাকলেও নেই ভোগান্তি। স্বস্তির যাত্রায় খুশি সবাই। ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপে টালমাটাল বিশ্ব অর্থনীতি। কেবল 2 দিনে $5 লাখ কোটি মূলধন হারিয়েছে মার্কিন শেয়ার বাজার। করোনার পর প্রথমবার সর্বনিম্ন জ্বালানি তেলের দাম। বিনিয়োগকারীদের শঙ্কা, ট্রাম্পের এই নীতি বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকেও ঠেলে দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চ শুল্ক আরোপ করায় দেশটির পুঁজিবাজারে বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে। করোনা মহামারীর পরে মার্কিন শেয়ার বাজারে সবচেয়ে বড় ধস নামে নতুন শুল্ক হার ঘোষণার পরদিন 3 এপ্রিল। পতনের ধারা অব্যাহত ছিল শুক্রবারও। দুদিনে দেশটির শেয়ার বাজার $5 লাখ কোটি বাজার মূলধন হারিয়েছে। অথচ 2022 সালের মার্চে করোনার সময় 2 দিনের পরিমাণ ছিল $3,30,000 কোটি। উদ্বেগে বাজার ছেড়ে যাচ্ছেন অনেক বিনিয়োগকারী। এতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন হওয়া ন্যাসড্যাকের সূচক পড়েছে প্রায় 23 পয়েন্ট। এদিকে ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ 2231 পয়েন্ট বা 5.5% কমে 38,314.86 পয়েন্টে দাঁড়িয়েছে। S&P 500 সূচক প্রায় 6% কমে হয়েছে 5,074.8 পয়েন্টে। আর ন্যাসড্যাক কম্পোজিট 982.82 পয়েন্ট বা 5.82% কমে হয়েছে 15,587.79 পয়েন্ট। এদিকে প্যান ইউরোপীয় STOXX সূচক 5.1% পড়েছে, যা করোনাকালীন দৈনিক পতনের চেয়ে বেশি। বিনিয়োগকারীদের আশঙ্কা, ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিচ্ছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। ট্রাম্পের খ্যাপাটে শুল্ক আরোপের প্রভাব রপ্তানিকারক দেশে কতটা পড়বে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। ক্রেতা প্রতিষ্ঠান বাড়তি খরচ উৎপাদকের কাঁধে চাপানোর চেষ্টা করতে পারে বলে শঙ্কা তাদের। এদিকে মার্কিন শুল্ক আরোপ ইস্যুতে সন্ধ্যায় উপদেষ্টা ও বিশেষজ্ঞদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে শুল্ক বাড়ানোর যে ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তাতে রপ্তানিকারক দেশ কতটা ক্ষতিগ্রস্ত হবে সেই হিসাব মেলাতে সময় লাগলেও ভোক্তা হিসেবে দিন শেষে এর মার্কিন নাগরিকদেরই। তবে তাদের স্বস্তি দিতে ক্রেতা প্রতিষ্ঠানগুলো পোশাকের দাম কমিয়ে দিয়ে ক্রয়াদেশ দেওয়ার চেষ্টা করতে পারে বলে সতর্ক করছেন ব্যবসায়ী নেতারা। বায়াররা হয়তো এখন তারা ওই দেশের কাস্টমার, বায়াররা হয়তো এখন ভাববে কি হয় কি দাঁড়ায়, একটু আমরা দেখি। আমার কাছে মনে হচ্ছে যে একেবারে প্রাথমিক ইমিডিয়েট যেই প্রেসারটা আমাদের উপর আসবে সেটা হচ্ছে প্রাইস প্রেসার। এই অবস্থায় উদ্যোক্তারা যেন কম দামে ক্রয়াদেশ না নেয়, আবার ক্রয়াদেশও হাতছাড়া না হয় তা নিশ্চিতে সরকারকে উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন রপ্তানিকারকরা। এখন এইটার ফল কোন দিকে যাবে এটা একটু সময় না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না। সরকারেরও একটা পলিসি নেওয়া দরকার, যদি শেষ পর্যন্ত রপ্তানিকারকরা এই নেগোসিয়েশনের কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে সরকার কিভাবে তাদেরকে এই সময়ে
একটা সাপোর্ট দিতে পারে। স্বল্পোন্নত দেশ হিসেবে পণ্য রপ্তানিতে বাংলাদেশের সুবিধা পাওয়ার কথা থাকলেও নানা শর্তে বঞ্চিত করছে মার্কিন প্রশাসন। এই অবস্থায় প্রতিযোগিতায় টিকে থাকতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক চুক্তি করার দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। অন্যান্য দেশের সাথে যদি আমি তুলনা করি তাহলে বাংলাদেশের উপরে যেটা চাপানো হয়েছে এটা খুবই অন্যায্য হয়েছে। এখন আমাদেরকে একটা হয়তো সুযোগ আছে দ্বিপাক্ষিক আলাপ আলোচনা করার। বাংলাদেশ থেকে মার্কিন বাজারে পোশাক আমদানিতে নতুন করে ট্রাম্পের আরোপ করা ৩৭% সহ মোট ৫২% শুল্ক দিতে হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ব্যাংককে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্কে নতুন দ্বার উন্মোচন হলো বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে কোনো একক রাজনৈতিক দলের কারণে দুই দেশের সম্পর্ক থেমে থাকতে পারে না। এদিকে সাবেক এক রাষ্ট্রদূত বলছেন, আন্তর্জাতিক আইন মেনে বিচার হলে শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য হবে ভারত। মনির হোসাইনের রিপোর্ট। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি হতে থাকে। এছাড়া ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দুই দেশের সম্পর্ক আরও জটিল করে তোলে। শুক্রবার বিমস্টেক শীর্ষ সম্মেলনে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকের পর দুই দেশের সম্পর্কের গতি প্রকৃতি এখন কেমন হবে তা নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে বিএনপি বৈঠককে ইতিবাচক হিসেবে উল্লেখ করছে। বৈঠকটা এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, শুধু একটি রাজনৈতিক দলের উপর ভিত্তি করে দুই দেশের সম্পর্ক থেমে থাকতে পারে না। এই বৈঠক ভারত বাংলাদেশের নতুন সম্পর্কের দ্বার উন্মোচন করেছে। একটা পলিটিক্যাল পার্টি ভারতের কিংবা একটা পলিটিক্যাল পার্টি বাংলাদেশের, তার উপরে বেস করে এই বড় দুটো দেশের মধ্যে আসলে সম্পর্ক থেমে থাকতে পারে না। আমরা ভালো সম্পর্ক চাই। ইন্ডিয়াও এখন বসছে, আমি মনে করি বরফ গলতে আরম্ভ করেছে। দুই দেশের সম্পর্ক উন্নয়নে দেয়াল হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু। এ বিষয়েও বৈঠকে আলোচনা হয়। যদিও শেখ হাসিনাকে ফেরত পাওয়ার বিষয়ে খুব একটা আশাবাদী নন বিশ্লেষকরা। তবে আন্তর্জাতিক আইন মেনে ব্যবস্থা নিলে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দিতে ভারত বাধ্য হবে বলেও মনে করেন সাবেক রাষ্ট্রদূত। আমরা তো ইন্টারন্যাশনাল লতে চলে যাব, তখন ইন্ডিয়া জাতিসংঘের একজন সদস্য এবং ইন্টারন্যাশনাল ল মেনে এটা করতে মোটামুটি বাধ্য হবে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরও থাকছে পাপ মুক্তির আশায় সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নাত উৎসব। বাংলাদেশের মতো সম্প্রীতি পৃথিবীর কোথাও নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মুখ থুবড়ে পড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে দেখা দিয়েছে নতুন আশার আলো। 1,80,000 রোহিঙ্গাকে ফেরার জন্য যোগ্য হিসেবে মিয়ানমারের চিহ্নিত করাকে কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে বহুমুখী আলোচনার পরামর্শ তাদের। এদিকে আশায় বুক বেঁধেছেন আশ্রিতরাও। নিরাপত্তা দিয়ে কোথায় ফিরিয়ে নেওয়া হবে এটি দ্রুত পরিষ্কার করার দাবি রোহিঙ্গাদের। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। 2017 সালে মানবিক দিক বিবেচনায় নিয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। আশ্রয় দেওয়া রোহিঙ্গাদের সংখ্যা এখন 13 লাখের বেশি। প্রত্যাবাসন নিয়ে আশার আলো দেখায় জাতিসংঘের মহাসচিবের সফর। সামনের বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই অবশেষে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার। আর চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে আছে আরও 70,000 রোহিঙ্গা। ডক্টর ইউনূস মহোদয়ের যে কূটনৈতিক সফলতা বলবো, তো সবকিছু মিলিয়ে একটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পেরেছে দীর্ঘদিন পর। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে সেটা পর্যবেক্ষণ করে দেখতে হবে যে আসলে সেখানে নিরাপত্তার ব্যবস্থাটা আছে কিনা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, তালিকা হাতে পেলেই পরিবারগুলোকে শনাক্তের পর নির্দিষ্ট প্রক্রিয়ায় প্রত্যাবাসন করা হবে। আমরা প্রস্তুত আছি, আমরা আগে তালিকা সরবরাহ করেছি, সেই তালিকা আসলে সরকারের নির্দেশনা অনুযায়ী রিপাট্রিয়েশন শুরু হবে ইনশাআল্লাহ। এমন খবরে খুশি ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। নিরাপদে নিজ ভিটে মাটিতে ফিরে যেতে রাজি তারা। মানে বেশি খুশি হই যাই পারিবেন বলে আর যাতে মানে কি দিলরা আশা করছি আর নাগরিক দিয়ে সুন্দর করে নিলে নকা যাইতাম যাইবে আর দেশে তারা তো যাইবে এরা দাস আর আসলে আলটিমেট সলিউশন। 2018 থেকে 20 সাল পর্যন্ত 6 দফায় মিয়ানমারকে রোহিঙ্গাদের তালিকা দেয় বাংলাদেশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। এই মুহূর্তে বরিশাল নৌবন্দরে আছেন সহকর্মী অপূর্ব অপু। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদের ছুটি শেষে এখন মানুষ কর্মস্থলমুখী। বরিশাল নদীবন্দরে আমি আজকে বিকেল থেকে রয়েছি। এখানে বিকেল থেকেই বরিশাল নদীবন্দরের 10টি লঞ্চ এই মুহূর্তে নোঙর করা রয়েছে। প্রত্যেকটি লঞ্চে কানায় কানায় কার্যত পূর্ণ হয়ে গেছে যাত্রীদের চাপে। এখানকার লঞ্চ ব্যবসায়ীরা বলছেন যে তাদের লঞ্চের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে টিকিটগুলো রয়েছে অর্থাৎ কেবিন এবং সোফা, কোনো লঞ্চেরই কোনো কেবিন সোফা খালি নেই। তবে তৃতীয় শ্রেণীর অর্থাৎ ডেকের যে জায়গাগুলো রয়েছে সেখানে এক একজনে গাদাগাদি করে সেই সমস্ত ডেকের সবাই চাদর বিছিয়ে সেই ডেকে যাবার তার জন্য প্রস্তুতি নিচ্ছে। যদিও বা বিআরডব্লিউটি এর কর্মকর্তারা বলছেন যে এই যে 10টি লঞ্চ রয়েছে এর বাইরে আরও 2টি লঞ্চ এখানে রয়েছে। যদি উপচে পড়া ভিড় এরকম অব্যাহত থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই লঞ্চ দুটিও ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। সাধারণত রাত 8:30 থেকে 9টার মধ্যে লঞ্চগুলো ছেড়ে যায়। এখন বাজে 7:15, 8:30টার পর পর এক এক করে লঞ্চ এখানে ছাড়বে। দেখুন তিল পরিমাণ যেন ঠাঁই নেই আজকে বরিশাল নদীবন্দরে। কানায় কানায় পূর্ণ রয়েছে এই মুহূর্তে প্রত্যেকটি লঞ্চ। এবং গতকালকে দেখেছি 11টি লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। তার আগের দিকে 6টা ছিল, আজকে এখন মধ্যে 10টা রয়েছে। তবে আরো 2টি রয়েছে, অর্থাৎ 12টি লঞ্চই ধারণা করা হচ্ছে যে বরিশাল থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে যাবে। এখানকার যারা যাত্রীরা রয়েছে আজকে কিন্তু বেশ কিছু আমরা অভিযোগ পেয়েছি, যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু যাত্রীদের পরিপূর্ণ। এবং এরা আগামীকালকে যেহেতু সরকারি অফিস খোলা সেই ক্ষেত্রে আজকেই এই দীর্ঘ চাপ থাকবে। আগামীকালকে হয়তো রাতে এত ভিড় থাকবে না বরিশাল নদী বন্দরে। বরিশাল থেকে আমার কাছে কর্মস্থলমুখী মানুষের যাত্রার এতটুকু খবর ছিল। ঈদ শেষে কর্মস্থলমুখী মানুষের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম বরিশাল নৌবন্দরে। সন্ধ্যার সময়ে আরও থাকছে। বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক হওয়ার যোগ্যতা আছে তাসকিনের, বললেন খালেদ মাহমুদ সুজন। লিটন দাস দৌড়ে থাকলেও প্রমাণ দিয়েই ফিরতে হবে জাতীয় দলে। এক সপ্তাহের চৈত্রের টানা গরমের পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হয়েছে। সন্ধ্যায় ঢাকার আকাশ কালো করে আসে ঝড়। ঝড়ের সঙ্গে ধুলায় ছেয়ে যায় চারদিক। বিদ্যুৎ চমকে নামে বৃষ্টি। ঈদের ছুটির কারণে তুলনামূলক ফাঁকা সড়কে যারা বের হয়েছিলেন তারা ছোটে নিরাপদ আশ্রয়ের খোঁজে। ঢাকাসহ বিভিন্ন জেলার উপর দিয়ে ঝড় ও বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। এবার দেশের বাইরের খবর। গাজা ইসরায়েলি হামলায় প্রতিদিন অন্তত 100 শিশু হতাহত হচ্ছে। চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। সংস্থার প্রধান জানান, শিশুদের উপর হামলা মানবতার কলঙ্ক। শিশুরা যেখানেই থাকুক তাদের হত্যা করার কোনো ন্যায্যতা নেই। এই অবস্থায় অবিলম্বে গাজায় পুনরায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে গেল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিমান হামলায় 70 জন হাউথি বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে ইরান। খেলার খবর। তাসকিন আহমেদও দিতে পারেন টি-20 দলের নেতৃত্ব। শুধুমাত্র পেসার বলে তাকে অধিনায়ক করা যাবে না, বিষয়টা ঠিক না বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন। ওয়াসিম আকরাম বাংলাদেশ পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছে, ইমরান খান দিচ্ছেন, ইয়ান বোথাম দিচ্ছেন, অথবা তারা অলরাউন্ডার ছিলেন যদিও আপনারা বলতেই পারেন। বাট যে কেউ ফার্স্ট বলার ক্যাপ্টেন করতে পারবে না কথাটা একদমই ঠিক না। আর আপনি যদি এটা হয় যে তাসকিন ইনজুরি হয়, যদি ক্যাপ্টেন্সি না করতে, ডেফিনেটলি একটা তো ভাইস ক্যাপ্টেন থাকবে, হি উইল রান দ্য শো। তো বাট এটা তো আসলে বোর্ডের ব্যাপার। বাট ফার্স্ট বলার ক্যাপ্টেন্সি করতে পারবে না, এটা ভুল কথা আসলে। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ে।